কি রে তুই ভাত খাচ্ছিস ভাত বের কর আমার সংসারের ভাত তুই চুরি করে খাস আমার সংসারের ভাত চুরি করে খাস তোর কাছে কি বলার বাড়ি ফেলবো কি করবো আর কোনদিন চুরি করে খাবো কা সকালবেলা আমার সেইগুলো দিয়ে অন্য কাজ করে যাচ্ছিস অন্য কাজ করে যাচ্ছিস অন্য কাজ করবো আর আমার সামনে আপনার গর্ভবতী বৌমার উপর অত্যাচার করতেছেন আর আমি কি মুখ বুজে সহ্য করব না সহ্য করব কিসের জন্য সহ্য না করতে পারে যে চলে আইছিস আমার কাছে বেটা দিতে আমার বৌমাকে আমি মারি কাটি যাই ইচ্ছা তাই করি তুই কি কর আপনার গর্ভবতী বৌমার উপরে যেভাবে অত্যাচার করতেছেন এই রকম অত্যাচার করলে তো ওই পেটের বাচ্চা সহ আপনার বৌমাও তো মরে যেতে পারে তাই না আমি তো ওইটাই চাই ও মরুক ওর পেটের বাচ্চাটাও মরুক আর তুই হেনে আইছিস ওর হয়ে দালালি করতে আমার বেটার বউ আমি মারি কাটি যাই করি সেটা আমি বসবো তুই হেনে কিসের জন্য মানুষ দেখেছি আপনার মতন এরকম দজ্জাল শাশুড়ি কোনো জায়গায় আমি দেখিনি শোন আর একটা কথা বাড়াবো না আর এই যে তোকে আমি করছি আমি বাড়ির ভিতর গেলাম আর তুই এক্ষুনি উঠে এসে না আমার চা নাস্তার ব্যবস্থা কর না হলে কিন্তু তোর খবর আছে আচ্ছা তোমার শাশুড়ি যে তোমার উপরে এরকম অত্যাচার করে সেটা কি সোহেল জানে না ও কিচ্ছু জানে না কিন্তু সোহেলের তো বিষয়গুলো জানানো উচিত যদি এই বিষয়গুলো আমি ওকে জানাই তাহলে তো আমি এই বাড়িতেই থাকতে পারবো না আমার শাশুড়ি আমাকে যে অত্যাচার করে এইগুলো জানাবো তো আমাকে মেরে ফেলবে আর তাছাড়া ও তো থাকে দূর প্রবাসে ও যদি এগুলো জানতে পারে ও ওখানে ভালো থাকবে না সবসময় আমাকে নিয়ে চিন্তা করবে এমনিতে তো ও এখানে একা থাকে ঠিকভাবে খাওয়া দাওয়া করে না নিজের যত্ন নেয় না তারপর যদি শোনে ওর মা আমার উপরে এতটা অত্যাচার করে তাহলে নিজেকে কিভাবে বুঝবে বলেন বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে দেখি আমি কিছু করতে পারি কিনা আপনাকে অনেক ধন্যবাদ আপনার না থাকলে যে আজকে কি হতো আমার আসলে বাঁচানোর মালিক তো আল্লাহ আর আমি মাত্র উসিলা আচ্ছা ঠিক আছে আমি এখন যাই হ্যাঁ নইলে আমার শাশুড়ি এসে আবার অত্যাচার শুরু করবে ওই যে তাড়াতাড়ি চা বানানোর কথা বললো না আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে এখন আমি আসি আচ্ছা ঠিক আছে মানুষ যে এরকম খানে দজ্জাল হয় ওই মহিলা না দেখলে বুঝতেই পারতাম না হায় রে কপাল আমার, কেন যে ভালোবেসে সোহেলকে বিয়ে করেছিলাম আর কি জন্যই যে ওকে বিদেশ যাইতে দিলাম। এখন সেই অপরাধে
ও তো শাস্তি আমাকে পেতে হচ্ছে। আচ্ছা, ভালোবেসে না আমি বিয়ে করছি, তার শাস্তি আমি পাচ্ছি, কিন্তু আমার এই সন্তান, ওর তো কোনো অপরাধ নেই, তাহলে বিনা দোষে কেন এত অত্যাচার সহ্য করতেছে? কিচ্ছু করার নাই, আমি মা হয়ে চেষ্টা করতেছি তোকে বাঁচানোর, কিন্তু পারতেছি না। আমি দোষে শাস্তি পাচ্ছি আর তুই বিনা দোষে। দেখিস একদিন ঠিক সব অত্যাচার শেষ হয়ে যাবে, যখন তোর বাবা দেশে ফিরে আসবে কেউ আর আমাদের উপর অত্যাচার করবে না। এই দেখো, আবার রান্না করতে করতে যদি দেরি হয়ে যায় তখন তো আবার অত্যাচার শুরু করবে। চাই তাতে যে রান্নাটা বসায় দিয়ে। শোন বাপ, তোর বড় ভাই এই মাসে তো ভালোই টাকা পয়সা পাঠাইছে, আমার মনে হয় এই মাসটা ভালোভাবে কাইতে যাবে না। আর তোর যে এইগুলি দরকার সেগুলি যায় বাজারে কিনে আনবো। হ্যাঁ, আর একটা কথা, এই মাসে যা টাকা পাঠাইছে সামনের মাসে একটু বেশি যাবো। আর তোর যেগুলি দরকার সেই দরকারের কথা কয়ে আরে ওরে আল্লাহ রে, আমার সমস্ত হাড়ি পাতিল ভাঙিয়ে দিবি। তোকে আমি আজকে মাইরে শেষ করে দেবো। মা 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 কি করছিস? আমি লাগছে, ভাবি তো মারা যাবে। মুরু আচ্ছা মুরু মুরু শাট মরেছে, ও ভেব ধরে রে। তুই শাট তুই বোমা বোমা, ওটা তো পানিও রক্কার হয়ে গেছে, পানি নিয়ে আয় তাড়াতাড়ি আয়। কিরে মরি টরি গেল নাকি? না মরে নেই, ভ্যাগ ধরেছিলি মরে নেই। এমন নাটক করতেছিলি তুমি মরে গেছে। আমার হাড়ি পাতিল করে ভাঙিয়ে তুমি মরে যাও। নাটক করবো একবারে মারি দেবো কিন্তু। শেষ। চল তুমি এখানে বসে ফোন টিপতেছো। বৌমা যে কাজে একা একা কষ্ট পাচ্ছে, তুমি তো একটু সাহায্য সহযোগিতা করতে পারতে। সে যদি তোমার মেয়ে হতো তখন তুমি কি করতে? এই খবরদার জ্ঞান দিবে না। তোমার কতবার নিষেধ করেছি যে জ্ঞান দেওয়া আমার পছন্দ হয় না। সে আমার বেটার বউ, আমার বেটার বউকে আমি কিভাবে রাখবো না রাখবো সেটা একমাত্র আমি বুঝবো। একটা কথা বলার চেষ্টা করবে না। আইছে জ্ঞান দিতে, সারাক্ষণ দেখি কি একটার পর একটা দালালি করতে আসো। তোমার কতবার কইছি না আমাকে জ্ঞান দিবে না। আমার জ্ঞান দেওয়া একদম পছন্দ হয় না। আমার কত শখ ছিল আমার ভাইয়ের মেয়েটার সাথে আমার সোহেলটার বিয়ে দেব না, ওই ফকিন্নির বাচ্চা এসে কোনদিন আমার গলায় ঝুলে পড়লো না। আমার তো যে করেই হোক ওই এই বাড়িতে তাড়ানো লাগবে। আর এই যে তুমি যদি ব্যাগরা দেওয়ার চেষ্টা করিস না, তাহলে ওই বেটার বউর সাথে সাথে তোমাকে ওই বাড়িতে ঘর ধক্কা ধরে বাইর করে দেব। মনে থাকবি কথাটা? মনে থাকবি? আইসে আমাকে জ্ঞান দিতে।
রে? তুই ভাত খাচ্ছিস না? ভাত বের কর। আমার সংসারের ভাত তুই চুরি করে খাস। আমার সংসারের ভাত চুরি করে খাস, তোর কাছে গলাটা মারি ফেলবো। কি করবো? আর কোনদিন চুরি করে খাবো কর? তুই কত বড় আসমুদ্দা, তুমি ঝেংটি মেরে ফেলাই দিল। আজকে তোর এর থেকে বেশি শাস্তি দেব। তাই তো কই, আমার পাতিলের ভাত যাই কই, তরকারি কই যায়। আচ্ছা তুই একটা কথা কত, তোকে আমি খাবি দিলি 3 বেলা 4 ভাত খাস, তারপরে তোর চুরি করে খাওয়া লাগে। তোর পেটের ভিতর কি হাতের বাচ্চা যে তোর এত এত ভাত খাওয়া লাগে? ফকিন্নির বাচ্চা করে খাস, জীবনে ভাত চোখে দেখিসনি তো, সেই জন্য এত এত ভাত খাস। ভাত তরকারি রাঁধতে রাঁধতে ভাত তরকারি শেষ হয়ে যায়। দেখেন আম্মা, আপনি আমাকে খাইতে দিবেন না কেন দেন, তবে একটা ওক্ত তো আপনি আমাকে পেট ভরে খাইতে দেন না। আর তাছাড়া আমি এখন গর্ভবতী, আমার সারাক্ষণ খিদা লাগে। আমি কি করবো বলেন তো? আর বিশ্বাস করেন, আমি না পাতিল থেকে চুরি করে ভাত খাই না, এইটুকুনি ভাতই পাতিলে ছিল, তাই ভাবলাম একটু পানি দিয়ে খেয়ে নি। আর তরকারি আপনার কথা ছাড়া তো কখনো মাছও চোখে দেখতে পাই না। কি? আমি তো মাছ খাবে দেইনি, আর তোকে আমি ভাত খাইতে দেই না? কি রে, তুই 4 বেলা গিলিস, তাও আমি তো খাইতে দেইনি। তোরা তো দেখাচ্ছি মজা। কই রে অনামিকা, কই গেলি তোরা? আসতেছি ভাইজান। আমার ভাই আজ বাড়িতে আছে বলে তোকে আমি ছাড়ি দিলাম, নাহলে তোকে আমি জম্মের মতো শেষ করে দিতাম। কিন্তু ভাই ভালো আছিস? ভালো থুলু কেউ গে তোরা? আমি চাইছিলাম যে আমার একটাই মেয়ে, আল্লাহ ধন সম্পদ তো কম দেয় নাই, তো সাওয়ালের সাথে বিয়ে দিবে। তুই কি করলু? কোনদিন কি টানি নিয়ে আসলু? আবার শুনতেছি সে নাকি বাচ্চাও হবে। আচ্ছা ভাই, তুই চাইছিল আর আমি কি চাইনি? আরে আমিও তো চাইছিলাম যে তোর মেয়েটা আমার বাড়িতে নিয়ে আসে, কিন্তু ভাই এই যে কপালে আছে ওই ফকিন্নির বাচ্চা, এই জন্য তো আইছে আমার বাড়ি। তুই এত চিন্তা করিস নি তো, যে করি হোক এই মেয়েকে আমি বাড়িতে তাড়াবো। আর শোন, আমার তো ইচ্ছা ছিলি, তোর যেমন ইচ্ছা ছিলি যে তোর মেয়ে আমার বাড়ির দিয়ে সয় সম্পত্তিগুলি সব আমার সাওয়ালের হবে, আমার কি ইচ্ছা ছিলি না? আমারও তো ইচ্ছা ছিলি যে আমার 2টা সাওয়াল, তুই একমাত্র আমার ভাই আর তোর একমাত্র মেয়ে আমার বাড়ির বউ হয়ে গেলে সয় সম্পত্তি সব আমার হয়ে যাবে। তাই রে, তুই এত ভাবিস নি তো, মা ভাবি ভাবি মাথাটা খারাপ করিস নি। যা ব্যবস্থা করার আমি করবো নে। তাহলে আমি আর কি করব? তোর কিছু করার নেই, যা করার আমি করবো নে। চল মেলা ধরতে আসিস, ঘরে চল, শরবত দিচ্ছি। আম্মা আপনি, তোর এখনো রাধা শেষ হয়নি? এই তো শেষের দিকে প্রায়। তুই জানিস যে আমার পেটে খিদা লাগলে আমার মাথা ঠিক থাকে না। আম্মা, আমি এক হাতে আর কতগুলো কাজ করবো বলেন তো? এমনিতে আমার শরীরের যে অবস্থা, তার উপর সেই সকালে উঠে ঘর ঝাড় দিয়ে, থালা বাসন মাজা, উঠান ঝাড় দিয়ে সব কাজ কাম করে তারপর তো রান্না করতে আসছে। দারুণ কথা তো, একা হাতে কত কাজ করবো। এই দেখ, আমি তোকে একটা কথা কই। ইস, ব্যথা লাগে, শাশুড়ি গায়ে ধরলেই ব্যথা লাগে। শোন, তোকে একটা কথা কই, তোর বাপে একটা কাজের লোক লাগিয়ে দিতি, তাহলে কাজের লোক এসে সমস্ত কাজ করে দিয়ে যাবে, তোমার আর কিচ্ছু করা লাগবে না। তুমি বিছনায় উঠে পায়ের উপর পা তুলে শুয়ে বসে থাকবে, তাই তো হয়ে যাবে। শোন, তাড়াতাড়ি রাধা শেষ কর, শেষ করে আমার কাঁদি দে। যদি মাথা গরম হয়েছে, চোখ একবারে এমন মনে মারবো না, বুঝবো মজা। আর একটা কথা শোন, এই যে চুলার অবস্থা, তুই জানিস বাড়ির সব সময় কুটুম লেগেই থাকে, এও আসতেই থাকে। আর পাড়া ঘরের লোকের কথা কি কব, সারাক্ষণ তো এই বাড়িতে ওদের যাতায়াত হয়, তোমার সাথে গল্প গুজব করে। তারা যদি এসে দেখে যে চুলাটার এই ভাঙা, তাহলে কি কবি তারা? এক্ষুনি পুকুরে যাও, মাটি নিয়ে এসে চুলাটা ঠিক কর। আম্মা, আপনি এটা কি বলতেছেন? আমার যে শরীরের অবস্থা, আপনি কি সেটা চোখে দেখতেছেন না? আর এই অবস্থা আমি কিভাবে পুকুরে যা মাটি তুলে নিয়ে আসবো? আর তাছাড়া আম্মা, আমার রান্না করাটাই তো অনেক কষ্ট, এর মাঝখানে আমি হামুদে কাদা কিভাবে তুলবো, আর চুলাটা লেপবো কিভাবে? শোন, আমি এত কথা শুনতে চাচ্ছি না, তাড়াতাড়ি রাধাটা শেষ কর। রাধা শেষ করে পুকুরে যা, পুকুরে গিয়ে কেদাও তুলে আইনে চুলাটা লেপ। আর একটা কথা শোন,
আমি সকিনা বুড়ে বাড়ি যাচ্ছি। সকিনা বুড়ে বাড়ির থেকে এসে যেন দেখি চুলাটা লেপা হয়ে গেছে। ঠিক আছে? ঠিক আছে। মনে থাকবি তো? হ্যাঁ, থাকবে। গেলাম। মনে তো আমাকে রাখতেই হবে, মনে না রেখে কি আর উপায় আছে? কথায় কথায় আপনি যে আমার গায়ে হাত তোলেন, আমার বাবা মা তুলে খোঁটা দেন, তাতে আমার কোনো আফসোস হয় না। কষ্টটা তখনই লাগে আপনি দেখতে পাচ্ছেন আমি গর্ভবতী। এই অবস্থা আপনি যে আমাকে টর্চার করে, যদি আমার সন্তানের কোনো ক্ষতি হয়ে যায় তখন না, যখন যা বললে আমাকে তাই শুনতে হবে। তাতে রান্নাটা শেষ করে যাই, কষ্ট হলে পুকুর থেকে যায়, খাদাটা তুলে এসে চুলাটা লেপে দিই। আরে তুমি এ কি করতেছো? তুমি একজন গর্ভবতী মানুষ, আর তুমি কিনা এই পুকুর থেকে কষ্ট করে কাদামাটি টানতেছো। কি করব বলে, চুলাটার অবস্থা তো খুব একটা ভালো না, আর আম্মা বলে দিয়েছে পুকুর থেকে কাদা তুলে চুলাটা লেপে দিতে। আমি যদি সেই কথা না শুনি আবার তো শুরু হয়ে যাবে আমার উপর অত্যাচার। আমি না, আমার উপর অত্যাচারে ভয় পাই না, আমি ভয় পাই আমার পেটের সন্তানকে, তার যদি কিছু একটা ক্ষতি হয়ে যায়। মানে তোমার যে শরীরের অবস্থা, তারপরে দেখলাম তোমার শাশুড়ি তোমার উপরে সেদিন খুব অত্যাচার করতেছে, আর আজকে কিনা তুমি পুকুর থেকে কাদামাটি তুলে নিয়ে যাচ্ছ। আচ্ছা, তোমার উপরে যেই অত্যাচার করে আমার মনে হয় সোহেলকে সবকিছু জানায় দেওয়া উচিত। না না, শৈলকে কিচ্ছু বলা যাবে না, কারণ আমি তো জানি শৈল আমাকে কতটা ভালোবাসে। আর ও যদি জানতে পারে যে আম্মা আমার উপরে এতটা নির্যাতন করছে, তাহলে ও ওখানে থাকবে না। ও আজকে খবর পেলে সঙ্গে সঙ্গে কালকেই চলে আসবে। আর তাছাড়া দেখেন, এত টাকা পয়সা খরচ করে বিদেশ গেছে, আমার সন্তানের তো একটা ভবিষ্যৎ আছে। ও যদি আর 2টা বছর বিদেশ থেকে আসে, তাহলে আমার সন্তানের ভবিষ্যতে চিন্তা করতে হবে না। আর এখন সব কিছু বললেও চলে আসবে, তাহলে তো আমার সন্তানের ভবিষ্যৎটা নষ্ট হয়ে গেল। তাই বলছি কি, যাই হয়ে যায়, আমার উপর যত অত্যাচার হোক, যত নির্যাতন পারে করুক, কিন্তু আমি চাই না সোহেল এগুলো কিছু জানুক। আপনার কাছে অনুরোধ, আপনি কিছু সোহেলকে জানাবেন না। আমি একটা কথা বলি, আসলে তুমি যে ধারণাটা করতেছো না, সে ধারণাটা তো ভুলও হতে পারে। এমনও হতে পারে যে সোহেলকে বললে সব সমস্যার সমাধানটাও হতে পারে। তাই বলে কি, তুমি সোহেলকে সব বলো, আর তুমি যদি না পারো তাহলে হয়তো বাধ্য হয়ে সোহেলকে সব কিছু আমারই বলতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, দেখি আমি কিছু করতে পারি কিনা। আচ্ছা, আমি তাহলে এখন আসি। আপনার সাথে কথা বলা দেখলে আবার আপনাকেও বকাঝকা করবে, আমার উপরে অত্যাচার করবে। আসছি। আচ্ছা ঠিক আছে। যে করেই হোক, সোহেলকে বিষয়টা আমার জানাতেই হবে। এতে আর যাই হোক, ওর গর্ভের বাচ্চাটাও ভালো থাকবে, ও ভালো থাকবে। আমি আজকে রাত্রে সোহেলকে ফোন করব। খালা, ওই যে কারণে আসলাম সেই কথা আগে কই। মনে করেন যে চাকরি বাকরির জন্য মেলায় ঘুরলাম, চাকরি বাকরি তো হয় না, একটু সোহেলে কয় একটু বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিন। আমার সেই উপকার হতো, বুঝলেন? কতদিন আর বেকার থাকবো। আচ্ছা ঠিক আছে, কোনো যখন সোহেলের সাথে আমি কথা কই দেখি সোহেল কি কয়। আর আমার মনে হয় না আমি কইলে সোহেল মানা করবে। সোহেলের এত সাহস এখনো পর্যন্ত হয়নি। ওই যত যাই করেন দ্রুত করেন, বুঝলেন? আচ্ছা ঠিক আছে, দ্রুতই তো করবো, আগে তোর সাথে কথা কওয়া লাগবে, না কই তো আর কিছু করা যাবে না। আর ওই একটা কথা কইছিলাম, আপনার কিভাবে নেবেন না কথাটা? কি কথা কব তুই? ওই
সেটা হচ্ছে কি যে আপনি যে ভাবির পর নির্যাতন করেন বুঝলেন, তো সোহেল তো ভাবি খুব ভালোবাসে, তো এর যদি সোহেল শুনে তাহলে কি কষ্টটাই পাবি। আমার তো মনে হচ্ছে সোহেলের থেকে তুইও বেশি ভালোবাসিস। না আসলে ওইটা না, আমি এর আগেও দেখছি। মানে তুই কি আইছিস সোহেলের বয়ে রুকালতি করবি, না তুই তোর কামের জন্য আইছিস? খালা, ও কালতি না, আসলে আমি বিষয়টা খারাপ বললাম, লাগে। খারাপ লাগে না ভাবি না। তোর সেই খারাপ লাগা, তোর যখন সোহেলের বয়ের জন্য এত খারাপ লাগা, উপকার লিবির আমার কাছে আইছিস কে? সোহেলের বয়ে হেনে গেলেই তো পারতু। শোন, উকালতি করিস তো, তোর তো কাজ দরকার তাই না? তোর কাজটা তো আমি দেব, সোহেলের বউ তো দিবি না। বিষয়টা আপনি অন্যভাবে নিচ্ছেন খালা। আমি আসলে বলতেছি যে ভাবি খুব নিরীহ মানুষ, তো এই জন্য ভাবির প্রতি খুব মায়া লাগে বুঝলেন। আপনি আসলে বিষয়টা দিল তো ওই ফকিন্নির বাচ্চার কথা কয়ে মুডটা খারাপ করে। তুই কি জানিস ওই ফকিন্নির বাচ্চার জন্য আমার কত বড় স্বপ্ন ভেঙে গেছে? আমার ভাইয়ের বিয়ের সাথে সোহেলের বিয়ে দিবি চাইছিলাম, কিন্তু এই ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চার জন্য সেটি আর হইলি না। এটি কোনো বিষয় হইলিয়া খালা, আপনার তো একটা সাল আছেই, আপনার ভাইয়ের মেয়ে আপনি এই সালের সাথে দিয়ে দেন, তাই তো হয়ে যায় সমাধান। এটা বোঝেন নাই আপনি। তুই আমাকে বুঝতেছিস নি, জানিস? তুই কি আমাকে বুঝতেছিস? সোহেলের সাথে আমার ভাইজির বিয়ে দেব, আর আমার ছোট ছাওয়ালে একটু দেবে এর তেন বড় লোকের বাড়ি আমার বান্ধবীর বিয়ের সাথে। আমার ছোটবেলার এক বান্ধবী ছিল, সেই বান্ধবী এখন কোটিপতি বাড়ির বউ, বুঝছিস? আর বান্ধবীর মেয়ে আমার ছোট ছাওয়ালটা খুব পছন্দ করে। আর মেয়ে কব কি, মাই তো পছন্দ করে। ওর মা আমার ছোট ছাওয়ালের সাথে ওই মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে রয়েছে। আর শোন, তুই যে কথাটা বলু, দ্বিতীয়বার এই মুখ দেওয়ার ওই কথা বাইর করবো না, বুঝছিস? যাই হোক খালা, আমার ভুল হয়ে গেছে, আমি আর এই বিষয়ে কোনো কথা বলবো না। আপনি আমার ব্যবস্থাটা একটু করেন, যা যা করবো নে, নিজের স্বার্থটা ভালোই বোঝো আর আমার দিকটা বোঝো না। গেলাম খালা। যা। ওয়ালাইকুম আসসালাম। আমি কি ঠিক দেখতেছি? তুমি তুমি চলে আসছো? হ্যাঁ আমি, তুমি ঠিকই দেখছো। আমি না বিশ্বাস করতে পারতেছি না, মনে হচ্ছে আমি যেন স্বপ্ন দেখতেছি। আচ্ছা তুমি আসবে কই? আগে তো বললা না। আরে বলে আসলে তো সারপ্রাইজ হতো না, সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য কাউকে না বলেই চলে আসলাম। আচ্ছা যাই হোক, তুমি পানির কলস নিয়ে দিক থেকে আসতেছিলে কেন? আরে আমি তো পানি নিয়ে আসতে গেছিলাম। কি বলছো তুমি? তুমি এখন গর্ভবতী, আর এই অবস্থায় তুমি যদি ভারী কাজ করো তাহলে আমার সন্তানের ক্ষতি হবে না? দেখো সোহেল, সারাক্ষণ কি শুয়ে বসে থাকা যায়? আর তাছাড়া শোনো, ডক্টর কি বলে যে সবসময় শুয়ে বসে থাকো? ডক্টর বলে মাঝে মাঝে নড়াচড়া করতে হয়, একটু কাজকাম করতে হয়। আর তাছাড়া সামনে ছোট্ট একটা কলসের পানি নিয়ে আসছি, খেয়ে এমন হবে, কিচ্ছু হবে না। আর এখন তো তুমি এসে গেছো, এখন আর আমার কোনো কিছু হবে না। কেন এই কাজটা কি আমার মা করতে পারতো না? মা কোথায়? আরে আম্মাকে সারাদিন শুয়ে বসে থাকে নাকি? আম্মা তো বাড়িতে কত কাজকামি করে। আম্মা কোথায়? আম্মা ভিতরে আছে, চলো ভিতরে চলো। চলো। মা, বাবা, মা, মা তুমি কেমন আছো? ভালো আছি। বুঝলাম না, খবর টবর না দিয়ে হঠাৎ করে চলে আসলো যে? মা মনে হয় আমি আসাতে তুমি খুশি হওনি। খুশি হব না কিসের জন্য? কিন্তু তুই তো গেছিস কয়েক মাস হয়েছে, তার ভিতরে আবার চলে আসলো, ব্যাপারটা বুঝলাম না। বাবা তুমি কেমন আছো? আমি তো ভালো আছি বাপ, তুমি হঠাৎ চলে আসলে যে? হ্যাঁ বাবা, আমি হঠাৎ করেই চলে আসছি। আর মা তুমি বলছিলে না আমি কেন সবাইকে না বলে চলে আসলাম? জানো মা, আমরা না অনেক কয়েকজন একসঙ্গে কাজ করি, তার মধ্যে আমার যে ক্লোজ ফ্রেন্ড রাজু ছিল না, ও না গর্ভবতী অবস্থায় তার বউকে দেশে রেখে গেছিল। কিন্তু তার মা ওই বউকে এত নির্যাতন করছে, এত অত্যাচার করছে, বাচ্চাটাও মারা গেছে, বউটাও মারা গেছে।
তাই আমি ভাবলাম আমার বউ তো গর্ভবতী, এখন তার সঙ্গে আমার থাকা দরকার, তার পাশাপাশি আমার থাকা দরকার। তাই আমি দেরি না করে দেশে চলে আসছি। খুব ভালো কাজ করছেন, চলে আসছেন। বোমা, ও ঘরে নিয়ে যাও, আর ও যা যা খাইতে পছন্দ করে সেগুলি রান্না করে দাও, যাও। আচ্ছা আমার ঠিক আছে, চলো। ভাবিছিলাম এই শটে আপদটা বিদায় করব, না এক আপদ বিদায় হইতে না হইতেই, মানে হইতে না হইতেই কি হওয়ার আগে আরেক আপদ এসে হাজির হইলো। মানুষ যা চায় তা কখনোই পায় না, তার মধ্যে তুমি একজন। দেখো সোহেল, তুমি এতদিন পর বিদেশ থেকে আসলা, আমার বউ হিসেবে কর্তব্য তোমার সেবা যত্ন করা। কিন্তু দেখো এখন আমার শরীরের যে অবস্থা, তাতে আমি তোমার ঠিকভাবে সেবা যত্ন করতে পারবো না। তোমাকে যে একটু গোছলে পানি তুলে দিব, তোমার কাপড় চোপড় আগাই দিব, সেটাও তো ঠিকভাবে পারতেছি না। আরে পাগলি, তুমি আমার সেবা করবো কেন? আমি তোমার সেবা করার জন্যই সেই প্রবাস থেকে আসছি। যতই তুমি আসো, তো আমার একটা দায়িত্ব আছে না? কিন্তু কি আর করার বলো, এখন না আমি চাইলেও না ঠিকভাবে নড়াচড়া করতে পারি না। শোনো, তোমারও তো টেনশন করার দরকার নাই, আমি তোমার দায়িত্ব পালন করব, আমি তোমার যত্ন নিব। আর তুমি শুধু আমার সন্তানকে দেখে রাখবা, আমার সন্তানের যত্ন নিবা, যাতে এমন কিছু করবা যাতে আমার সন্তানের কষ্ট না হয়। এই শোনো, সন্তান কি তোমার একার? আমার বুঝি সন্তান না? বলো আমাদের সন্তানের যত্ন নিতে। যাই হোক, আমাদের সন্তানের যত্ন নিবা, ভারী কোনো কাজ কিন্তু করবা না। আচ্ছা ঠিক আছে, করবো না। দেখো আম্মা সারাদিন কাজ করবে, আর আমি কি বসে বসে ওইগুলা দেখবো? সেটা কি সত্যি বাড়ির বউ হিসেবে মানায়? আরে পাগলি, আমি তো বলছি না তুমি কাজ একেবারে করবা না, কিন্তু ভারী কাজগুলো করবা না, যেগুলো ছোট ছোট কাজ সেগুলো করবা, আম্মাকে হেল্প করবা। তুমি একদম চিন্তা করো না, আমি সবসময় চেষ্টা করবো তোমার কথা মতো চলতে। আর তাছাড়া দেখো, ওই উপরওয়ালা তো আসছে, তিনি আমাদের বাচ্চাদের কোনো ক্ষতি হতে দিবেন না। আর তুমি আসো না, তুমি তো সবসময় আমার যত্ন নিবা, আমাদের বাচ্চার কিচ্ছু হবে না, বুঝছো? যাই হোক, আমি কিন্তু বাজারে যাচ্ছি, তোমার কোনো কিছু খাইতে মন চাইলে আমাকে বলতে পারো। তুমি খাওয়া দাওয়া না করে বাজারে যাবা? আরে বাজারে একটা কাজও আছে, আর তোমার কোনো ইচ্ছা থাকলে আমাকে বলো। আমি তো সারাক্ষণ বাড়িতে খাই, আর কি খাইতে আর ইচ্ছা করবে? শোনো, তুমি এক কাজ করো, তুমি আম্মাকে জিজ্ঞেস করো কোনো কিছু লাগবে কি। আমি তোমাকে যেটা বলছি সেটা শোনো, তোমার কি খাইতে ইচ্ছা করতেছে সেটা বলো। আমার কোনো কিছু খাইতে ইচ্ছা করছে না, তোমার যা ভালো মনে হয় তাই নিয়ে এসো, বুঝছো? আর হ্যাঁ, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে কিন্তু। আচ্ছা, তাহলে আমি বাজারে গেলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু, আর তুমি আসলে কিন্তু একসঙ্গে খাবো। আচ্ছা ঠিক আছে, আমি বাজারে গেলাম। আচ্ছা, দেখে শুনে যাও। আসলে কথা আছে না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কপাল গুনে একটা স্বামী পাইছিলাম যে আমার এত যত্ন করে। আসলে আল্লাহ যা করে ভালোর জন্য করে। দেখছিস, ঠিক সময় তোর বাবা চলে আসছিল, তার বললে তো এই সংসার সব কাজে আমাকে করতে হতো, আর তখন যদি তোর একটা ক্ষতি হয়ে যেত। এখন আর চিন্তা নেই, তোর বাবা আসছে না, তোর আর আমার দুজনেরই যত্ন নিব। এই দেখো, এই মানুষটা কি করে না, রুমালটা রেখে চলে গেছে, দেখি যায় পাই কিনা। আরে তোমার রুমাল রেখে গেছো? আমার ছাড়ে। শোন, আমার সাওয়াল বাড়িতে আইছে, এখন যদি আমার সাওয়ালে কোনো কথা লাগাইছিস না, তাহলে কিন্তু তোর খবর আছে। কি বলতেছিলাম এসব? আমি কি কখনো আপনার ছেলের কাছে কিছু বলি বলেন? বলিস না তো, যদি কোনো কিছু বলার চেষ্টা করিস তাহলে তো এমন মার দেব না যে তুইও বাঁচবো না, তোর পেটের ডাও বাঁচবি না। আমার ছেলের কাছে কোনাক্ষরে যদি কোনো কথা কইছিস না, ভালো হবে না কিন্তু। ঠিক আছে আম্মা, আপনি কোনো চিন্তা করেন না, এতদিন যেহেতু আপনার ছেলেকে কিছু বলিনি, এখনো কিচ্ছু বলতে যাব না। এই তো বুঝতে পারিস তাহলে, তাই না? এইভাবে বুঝ নিয়েই থাকিস, তাহলে ভালো থাকতে পারবো। বুঝতে পারছি, আমার ভয়, আমাকে যে পরিমাণ নির্যাতন করছে না, আম্মা চিন্তা করে এগুলো যদি বলে দিই। কিন্তু আমি কেন বলতে চাব? আমি তো চাই না মা ছেলের সম্পর্কটা নষ্ট হোক। সুতরা
তুমি এগুলো কি করতেছো? আরে একটু ঝাড়ু দিচ্ছে। এদিকে আসো। আরে কি করতেছো? তোমাকে আমি কি বলছি আর তুমি কি করতেছো? আচ্ছা আমি কি করতেছি, একটু উঠান ঝাড়ু দিচ্ছি, এটা কি ভারী কাজ বলো? এটা ভারী কাজ না সূচনা। আমি তোমাকে এই রূপে দেখতে চাই না, আমি আমার আগে সূচনাকে দেখতে চাই। আগের আমাকে কিভাবে দেখবো বলো? তখন তো আর আমি কোনো বাড়ির বউ ছিলাম না, আবার কারো মাও হতে যাচ্ছিলাম না, তার সঙ্গে তুলনা করলে হয়? আর তাছাড়া একটা জিনিস দেখো, তুমি যে প্রতিবাদের কথা বলতেছো, প্রতিবাদটা আমি কার সঙ্গে করব? আমার পরিবারের সাথে? আর তাছাড়া তোমার মা মানে তো শুধু তোমার মা না, সে তো আমার মা। আর মায়ের সাথে মেয়ে কখনো প্রতিবাদ করতে পারে? শোনো সূচনা, বাংলা প্রবাদে একটা কথা আছে না, মানে শক্তের ভক্ত নরমের জম। তুমি ভালো ব্যবহার করছো আর আমার মা সেটা সুযোগ নিচ্ছে। তুমি কি ভাবছো আমি কোনো কিছু জানি না? এই যে তোমার উপর দিনের পর দিন অত্যাচার করছে, অবিচার করছে, নির্যাতন করছে, একটাবার তুমি আমাকে ফোন করে বলতে পারতা যে সোহেল তোমার মা আমার সঙ্গে এইগুলো করতেছে, আমি প্রতিবাদ করতাম। কিন্তু তুমি তাও বলনি। তুমি জানো তুমি শুধু নিজে কষ্ট পাওনি, আমাকে কষ্ট দিছো, আমার সন্তানকেও কষ্ট দিছো। তাই আমি চাই আমার আগের সূচনাকে দেখতে, আমার সূচনার আগের রূপটা দেখতে চাই আমি। কি? আমি চাই তুমি প্রতিবাদ করো। তার মানে তুমি সবকিছু জানো আম্মার সম্বন্ধে? হ্যাঁ আমি সব জানি। রাসেল ভাইয়ের সঙ্গে তোমার দেখা হয়েছিল মনে আছে? রাসেল ভাই আমাকে ফোন করে সবকিছু বলছে। তাই আমি চাই তুমি প্রতিবাদ করো। দেখো স্যার, আমি চাইলেই প্রতিবাদ করতে পারি, কিন্তু পারি না কেন জানো? যখন ভাবি তোমার মা মানে আমার শাশুড়ি, সে যতই হোক মা, তো আমার সাথে খারাপ আচরণ করলে আমি তার সাথে কিভাবে খারাপ আচরণ করি? আর একটা জিনিস, আমি চাইলে তোমাকে বলতে পারতাম, কিন্তু শুধুমাত্র বলিনি। তুমি তো দূরপ্রবাসে থাকো, আর ওইখানে যে সব সত্যিটা জানতে পারো, কষ্ট তো তুমি পাবাই। তার সঙ্গে সঙ্গে তুমি ওখানে একা থাকো, সবসময় আমাকে নিয়ে চিন্তা করতাম, এর জন্য আমি কিচ্ছু জানাইনি। আর তাছাড়া আমি চাইনি এসব কিছু জানার পর তোমার আর মায়ের সম্পর্কটা খারাপ হয়ে যাক। তুমি কি ভাবছো আমি কষ্ট পাইনি? তুমি বললে যতটুকু কষ্ট না পাইতাম, কিন্তু বাইরের লোক থেকে শোনার পর আমি তার সাথে বেশি কষ্ট পাইছি। আর এই কথা শোনার পরে আমি এক মুহূর্ত আর ওই দেশে থাকতে পারি নাই। তাই তোমাদেরকে না জানিয়ে আমি এই দেশে চলে আসছি। সোহেল, আমি বলি কি, এসব কিছু মাকে বলতে যেও না, তাহলে মা আরও কষ্ট পাবে। আচ্ছা ঠিক আছে, তুমি সে আগের আমিটাকে ফিরে পেতে চাও তো? চিন্তা করো না, আজকের পর থেকে তুমি সে আমার আগের রূপ দেখবা। আজকে থেকে আর অত্যাচার নির্যাতন সহ্য করবো না, প্রতিবাদ করব। আমিও চাই তুমি আগের রূপে ফেরত আসো। আসলে খারাপ ব্যবহার করতে বলছি না, তুমি প্রতিবাদ করো, সত্যের পথে থাকো, ন্যায়ের পক্ষে থাকো। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা চাইছো তাই হবে। বলি কি, এইভাবে কি দূরে বসে থাকবা? কেউ দেখলে কি ভাবে বলো তো? চলো ভিতরে চলো, একটু ঝাড়ুটা দিয়ে আসি। তোমার কাজ করতে হবে না, চলো। আম্মা, হঠাৎ ডাকলেন কিসের জন্য? বুঝিস নি ডাকিছি কিসের জন্য? আমার পাটা টিপে দে, হাতটা টিপে দে, সারা হাত পা ম্যাচ ম্যাচ করতেছে। হো হো, আপনার পা চাবাচ্ছে? হ্যাঁ, এটা আগে বলবেন না। আচ্ছা দাঁড়াও, আমি এখনই সুন্দর করে আপনার পাটা টিপে দিচ্ছি। দেখেন মা, পাটা একটু সোজা করে। আপনি একদম চিন্তা করবেন না মা, এত সুন্দর করে পা টিপে দিব, আপনি সবসময় মনে থাকবে, বুঝছেন? খুব মজা না আম্মা? কি ব্যাপার? কেন আম্মা, পা টিপে ভালো হচ্ছে না? আচ্ছা দাঁড়ান, আরো ভালো করে দিচ্ছি। এই, কি হয়েছে? তোর গায়ে কি জিন ভর করেছে? ছি ছি আম্মা, এটা কি বলেন? আপনি আমার শাশুড়ি আম্মা না? আরে আসেন না, সেবা যত ভালো করে দিই। কি না মনে হচ্ছে কি তোর গায়ে 10টা জিন ভর করেছে? তোর গায়ে এত পরিমাণ শক্তি যে আমার আঙ্গুল মাঙ্গুল ভেঙে যাচ্ছে। না, এটা বললে তো হবে না। আপনি আমার শাশুড়ি আম্মা, আমি সেবা যত্ন না করে কখনো পারি? দেখি দেখি, সেবা যত্ন করি। কি নিবেন না? না, যাই দেন। ও বাচ্চা মানে চলে গেছে আম্মা? হ্যাঁ চলে গেছে। যাক, ভালো হয়ে গেছে এটা অনেক। না আপনি একটু রেস্ট করেন, আমি আসি। আম্মা, হাত পা আবার চাবায় ধরিস না। আমাকে বললেন, আমি সুন্দর করে আপনাকে মেসেজ করে দিব। হ্যাঁ যা, ঠিক আছে। মেসেজ, সুন্দর মেসেজ করেছি। ব্যাপার কি? ওর গায়ে এত শক্তি কি করে আসলো? অন্যদিন তো পা হাত পা টিপে নেই, কত সুন্দর করে টিপে দেয়। ও ব্যথা তো লাগেই না, আরো আরাম লাগে। ও আঙ্গুলগুলো মনে হচ্ছে ভাই।
বোমা, বোমা, তাড়াতাড়ি আসো। আম্মা কি হয়েছে? এত দেরি হয় কে ডাকলে পরে? আম্মা আপনি তো বুঝিনি, এই অবস্থায় চাইলে তো আর আমি দৌড়ায় আসতে পারি না। না, আমার তো আর বাচ্চা হয় নাই যা আমরা দৌড়াই দৌড়াই যাইতে পারিনি। এ ধরো, এই কাপড় চোপড় করে দাও, খাইতে দাও। এই কাপড় চোপড়গুলো এখন আমি খাজবো? হ, তুই কে রাখাসবি? আমি খাসবো। দেখেন আম্মা, আমার শরীরের কি অবস্থা আপনি তো বুঝতেছেন। এর মধ্যে তো আমি ঠিকভাবে আমাদের বসতেই পারতেছি না, কাপড় চোপড় কিভাবে খাজবো? খাসতে বলেছি, খাসো, যাও ধরো। আচ্ছা ঠিক আছে, বলছি আম্মা এই দুইটাই শাড়ি আর শাড়ি নাই? আছে, আপনারা তো এগুলি খাসো। তারপরে সূচনা, এখানে কি হয়েছে? আর কোশ না, আমি এই কাপড় চোপড়গুলি খাইতে যাচ্ছি, তো মনে করলাম যে বৌমার কিছু কাপড় চোপড় থাকলে পরে ওইগুলো নিয়ে যাই খাইছি দেই। দেখো না আম্মা কি বলে, আমার কাপড় চোপড় আম্মা খাজবে, সেটা কেমন না? আরে আম্মা তো ঠিকই বলছে, তুমি তো এখন কাপড় চোপড় ধুতে পারবে না। আম্মা যেহেতু এত করে বলতেছে, তাহলে আম্মাকে দাও। অবশ্য ঠিকই বলছো, তুমি বলতেছো আম্মু বলতেছে। আচ্ছা দাঁড়াও, আমি এখন কাপড় চোপড় নিয়ে আসছি, আম্মা একটু দাঁড়ান। হ্যাঁ আম্মা, তুমি কিন্তু অনেক ভালো একটা কাজ করছো। ও কয়দিন ধরে জামা কাপড় ঠিক মতো ধুইতে পারতেছিল না। মা, এই যে নেন, আপাতত এই শাড়ি দুটাই খাচ্ছেন, আর বাকিগুলো আমি রাতে সব রেখে দিব। কালকে আপনি ওগুলো খেতে দিন। হ্যাঁ, কালকে আবার? আপনি এত করে যেহেতু বলছেন, আমি কি আপনার কথা না রেখে পারি বলেন? আচ্ছা মা শুনেন, একটু ভালো করে কাপড়টা খাইছেন, নোংরা যেন না থাকে। হ্যাঁ আচ্ছা যা। কেমন হলো বিষয়টা বলো তো? অনেক ভালো লাগছে, ভিতরে চলো। আচ্ছা আসো। বাবা সোহেল, বলো বাবা। আমি আজকে এখন মোটামুটি খুবই খুশি। কেন বাবা? কারণটা হচ্ছে যে তুমি আসার পরের থেকে একটু পরিবর্তন দেখেছি বৌমার ভিতরে। বাবা আসার পরে হয়তো একটু পরিবর্তন হয়, তার কি পরিবর্তনই দেখে তুমি এত খুশি হলে, সেটাই তো আমি বুঝলাম না। হ্যাঁ, সেটা হচ্ছে এই বৌমার উপর যে নির্যাতনটা করা হয়েছে, তুই তো জানিস তোর মায়ের অবস্থা, একটা বদ মেজাজি মহিলা। আচ্ছা বাবা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমরা নয় তার সন্তান, প্রতিবাদ করতে পারি না, কিন্তু তুমি তো প্রতিবাদ করতে পারো। মাকে কিন্তু তুমিই একমাত্র প্রতিবাদ করে মাকে, যে মা যে ভুলগুলো করে এই ভুলগুলো শুধরায় নিতে পারো। সবই ঠিক আছে রে বাবা, কিন্তু আমি ছিলাম একদম নিরুপায়। কি করব সেই করার পরিবেশ পরিস্থিতি তোর মাথায় ছিল না। একটা কারণ, তুই বিদেশ থাকতো, টাকা পয়সা যাই দিত তোর মাথাতে দিত, অনেক বিশ্বাস করত। এই একটা টাকার গরমে সে অন্ধ হয়ে গেছে। আসলে আব্বা, আম্মা তো টাকার গরমে অন্ধ হয় নাই, আম্মার টাকার প্রতি অনেক লোভ। আম্মা এখনো চিন্তা করে আমার সেই মামাতো বোনের সঙ্গে আমাকে বিয়ে দেবে। আচ্ছা সংসার করব আমি, আমার যাকে নিয়ে সুখে থাকবো, যাকে নিয়ে ভালো থাকবো, তাকে তো বিয়ে করছি। আসলে মামাতো বোনকে নিয়ে এসে কি আমি সুখে থাকতে পারতাম? আচ্ছা বাবা, তুমি একটা কথা বলো তো, তোমার এই বৌমা কোন দিক দিয়ে মানে অপছন্দের মতো একটা মেয়ে? জানিস বাবা, তোর মার এই লোভ লালসা একদম পায়া বসে। তুই যে মামাতো বোনে বিয়ে করিস নাই, এই জন্য তোর মা একদম জ্বলিপুরি শেষ হয়ে যাচ্ছে। তুই জানিস বাবা, তোর মা বৌমার উপরে শারীরিক যে নির্যাতন করতো। বাবা আমি এগুলো সব জানি, যে আমার মা আমার বউকে কি ধরনের নির্যাতন করছে, অবিচার করছে, তাকে অত্যাচার করছে। আর আমি এগুলো জানার পরে আমি এক মুহূর্তে ওই দেশে থাকতে পারি নাই। এজন্য তোমাদেরকে কাউকে কিছু না বলেই আমি দেশে চলে আসছি। বাবা এটা নিয়ে তোমার আর টেনশন করতে হবে না, চলো ভিতরে চলো। ঠিক আছে বাবা, চলে যাও। আমি এতদিন এই বাড়িতে রাজরানী হয়ে থাকিছি, কোনতে নয় ফকিন্নির বাচ্চা এসে আমি এই বাড়ির চাকরানি হয়ে গেছি। আর আমার সাওয়াল হয়ে গেছে বেড়া। বউ যাকে সে তাই শোনে। গাধার বাচ্চা গাধা করে কার বইয়ের একটা নেওটা হয়েছে, বইয়ের 5-8টা গোলাম। তোকে দেখাবো মজা। তোর এই বউ নিয়ে সোহাগ করিস তো সোহাগ আমি বাইর করবো। আমি যদি মনে করিস এই বউ বের করবো না, যদি কি আমার তো মনেই আছে এই বউকে আমি বের করবো। কোন রকম ফাঁক ফোকর বাইরে ভেড়া
তোর বউকে আমি একবারে শেষ করে দেব, না এই বাড়ি থেকে বের করে দেব। তোর চুলা চুলা আমার সাথে খেলে। তাহলে শাহিন ভাই, পড়াশোনা তো শেষ করলেন, একটা চাকরি টাকরির ব্যবস্থা করেন। শোন, বিষয়টা হচ্ছে কি, আমি এই বিষয় নিয়ে খালার কাছে গেছিলাম, তো খালাক বিষয়গুলো খুলে বললাম। আমি চাকরির জন্য ভাই ঘুরতে ঘুরতে আমার অবস্থা খারাপ, চাকরি বাকরি নাই। তো খালাকে আমি বললাম, খালা তো বলে নাই। হ্যাঁ, মা বলছিল যে আপনি মার কাছে আসছিলেন প্রবাসে যাওয়ার জন্য, কিন্তু ভাই আমি বলি কি, আপনি দেশে একটা কিছু করেন। আপনারা ভাবতেন প্রবাস খুব আরামের জায়গা, কিন্তু প্রবাস খুব কষ্টের জায়গা। জানেন ভাই, 18 ঘন্টা ডিউটি করতে হয়, তারপরে নিজের রান্না নিজে করে খাইতে হয়। বাড়িতে যে কথা বলবো সেই টাইমটুকু আমরা পাই না। কিন্তু আপনারা যারা এই দেশে আছেন তারা ভাবেন প্রবাসে একটা আরামের জায়গা, প্রবাসে গেলেই অনেক টাকা ইনকাম করা যায়। প্রবাস যে কি কষ্টের জায়গা, যদি আমাদের প্রিয়জন কেউ দেখতো যে আমরা কি কষ্টটা করি, তাহলে কেউ প্রবাসে যাইতে চাইতো না। শোন, তুই আমার কষ্ট বুঝবি না ভাই। দেশে যে কি অবস্থা, চাকরির জন্য এমন কেউ নাই যে আমি তার দ্বারে দ্বারে ঘুরি নাই, হাতে পায়ে ধরি নাই, কিন্তু কোনোভাবে কেউ একটা চাকরি দিতে পারে না। আমি সব কিছু চিন্তা ভাবনা করে দেখলাম, আমার এই প্রবাস যাওয়া ছাড়া আমার কোনো উপায় নেই। এখন বিষয়টা হচ্ছে কি, যে আমার অনেক কষ্ট করে আমি কিছু টাকা পয়সা জমাইছি, তুই যত দ্রুত পারিস ব্যবস্থা করতে ছাড়া টাকা পয়সা কিন্তু ফিরে যাবেন না। আচ্ছা ভাই, আপনি এত করে যেহেতু বলতেছেন, আপনার বিদেশে যাওয়ার ব্যবস্থা আমি করে দিচ্ছি। তো ঠিক আছে, চল যাই। আচ্ছা, আমি তোমাকে বলছিলাম না যে তুমি আমার মার সঙ্গে খারাপ ব্যবহার না, শুধু প্রতিবাদ করো। প্রতিবাদ করলে পুরাটাই চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি বুঝলা? অবশ্যই সেটাই বুঝলাম। আসলে প্রত্যেকটা মানুষের উচিত প্রতিবাদ করা, নীরবে অত্যাচার সহ্য না করা। তবে হ্যাঁ, মেয়েরা কেন করে না জানো? শুধুমাত্র তার স্বামী তার পাশে থাকে না তাই। তোমার মতো প্রত্যেকটা মেয়ে যদি এরকম একটা করে প্রবাসী পাইতো, যে সে বলতো যে আমার মায়ের সাথে প্রতিবাদ করো, তাহলে আজকে আর প্রবাসীর বউরা এভাবে নির্যাতন সহ্য করতো না। কোনো প্রবাসীর বউরা অসহায় হতো না, কোনো প্রবাসীর গর্ভবতী বউরা এভাবে মুখ বুজে নির্যাতন সহ্য করতো না। এই যে আমাকে দেখো, তুমি যখন প্রবাসে গেছিলা, আমি সবসময় ভাবতাম কেন যে তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, আর কেন যে তোমার প্রবাস পাঠাইছিলাম, তার জন্য আমাকে এতটা নির্যাতন সহ্য করতে হচ্ছে। আর একটা জিনিস কি ভাবতাম জানো? আচ্ছা, আমার সন্তানের কি অপরাধ, সেখানে নির্যাতন সহ্য করবে? কিন্তু যখন তুমি দেশে চলে আসলা, আমার পাশে দাঁড়ালা, আমাকে অভয় দিলা, ঠিক তখনই আমি সাহস পেলাম। এভাবে প্রত্যেকটা প্রবাসী যদি তার বউয়ের পাশে দাঁড়ায়, তাহলে কোনো প্রবাসীর গর্ভবতী বউরা মুখ বুঝে নির্যাতন সহ্য করবে না, আর তাদের মারাও না আর বউদের উপর নির্যাতন করার সাহস দেখাবে না। তবে সবচেয়ে বড় কথা কি, যাই হোক, তুমি যে সবসময় আমার পাশে ছিলা, আসলে শুধু প্রবাসীর ক্ষেত্রে না, প্রত্যেকটা মেয়ে যখন গর্ভবতী হয় তার পাশে তার স্বামী ঢাল হয়ে দাঁড়ানো উচিত। আর সেটাই আজকে তুমি বুঝাই দিলা। আসলে আজকে যা কিছু হয়েছে শুধুমাত্র তোমার অবদান, তোমার জন্য। দেখো, আমি কিন্তু আমার মাকে অত্যাচার করতে বলি নাই, আমি শুধু অন্যায়ের বিরুদ্ধে তোমাকে রুখে দাঁড়াতে বলছি। যেটা অন্যায় সেটার বিরুদ্ধে তুমি রুখে দাঁড়াবে, আর যেটা ন্যায় তুমি সবসময় ন্যায়ের পক্ষে থাকবা, আর আমি সবসময় ন্যায়ের পক্ষেই থাকি। একদম ঠিক বলছো। শুধু আমি তুমি নয়, এই সমাজে প্রত্যেকটা মেয়েরই উচিত অন্যায়ের প্রতিবাদ করা। তাহলে কোনো প্রবাসী বলো আর গর্ভবতী বউ বলো, তারা কখনো নির্যাতনের শিকার হবে না। আর যদি তোমার মতো স্বামী বউর পাশে থাকে, তাহলে আর কোনো মেয়ে মুখ বুঝে অত্যাচার সহ্য করতে হবে না। তাই সবার উচিত কি, নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। সোহেল, ঘরে নিয়ে যা তাড়াতাড়ি।